বন্ধুরা, আমি কদিন আগে একটা ব্লগ করেছিলাম লিটন হাশমিকে নিয়ে। লিটন হাশমি আপনারা চেনেন, বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনয় শিল্পী, একজন প্রযোজক, একজন প্রদর্শক। ওনাদের অনেকগুলো সিনেমা হল আছে এবং চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রাক্তন নেতা, বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট এবং অনেকবার সে জেনারেল সেক্রেটারি ছিল। এই লিটন হাশমি চলচ্চিত্রের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। ওর যে ইন্টারভিউটা নিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন। ওর ইন্টারভিউয়ের সময় ও একটা কথা বলেছিল এই তুফান সম্পর্কে, যে সে ওভার কনফিডেন্ট। সে বলছে আমি ওভার কনফিডেন্ট, সিনেমাটা এমন ব্যবসা করবে যে বাংলাদেশের ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে এমন ব্যবসা কোনো সিনেমা করেনি। ঠিক এই কথাটা কিন্তু অন্যান্য হল মালিকের সাথে যখন আমি করেছি, জিজ্ঞাসা করেছি কেমন যাবে তুফানের প্রতি আপনাদের প্রত্যাশা কেমন, ওনারা বলেছেন যে আশা করি খুব ভালো যাবে। কারণ ওনারা এই লিটন হাশমির মতো কনফিডেন্টলি কথাটি বলেননি। লিটন হাশমি সেই কনফিডেন্ট কোত্থেকে পেয়েছিল আমি জানি না। অন্যান্য হল মালিকরা বলেছেন হ্যাঁ ভালো যাবে আশা করেই বলেছে। কেউ কনফিডেন্টলি বলে না এই সিনেমা 100% ভালো যাবে এবং সারা দেশ কাঁপাবে, একমাত্র লিটন হাশমি বলেছিল। তো অন্যান্য হল মালিকরা বলেনি। তার মূল কারণ হলো তারা প্রিয়তমা নিয়ে যে লাভটা করেছিল সেই সমপরিমাণ প্রফিট বা লাভ তারা এই যে সিনেমাটা করেছে দ্বিতীয়বার রাজকুমার সেটাতে করতে পারেনি। রাজকুমার সুপারহিট ছবি, বাট ওই রকম ব্যবসা করতে পারেনি প্রিয়তমার মতো। এই জন্যই হয়তো বা তারা বলেছে দেখি আশা করি ভালো যাবে। কিন্তু লিটন হাশমি কিন্তু বলেছে না, এই সিনেমা সুপার ডুপার হিট হবে। আমরা জানি ছবিটা অলরেডি ব্লকবাস্টারের খাতায় নাম লিখে ফেলেছে। লিটন হাশমি এই কনফিডেন্সটা কোত্থেকে পেয়েছিল আমার জানতে খুব ইচ্ছা করছে, এবং তার সিনেমা হলগুলোতে কেমন যাচ্ছে, কেমন সেল করছে, এগুলো জানার জন্য তাকে আমি ফোন করব। আমি এখন হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি মিস্টার লিটন হাশমিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন হাশমি, কেমন আছো? জি, আপনার দোয়ায় ভালো আছি। হঠাৎ সেদিনকার সাক্ষাৎকারের পরে আর যোগাযোগ নাই। আমরা হইলাম তোমার ভ্রমর, আমরা ফুলের মধু খাওয়ার পর আর যোগাযোগ করি না। যে এখন আবার খিদা লাগছে, তোরে খুঁজে বাই করছি। তুমি এখন কোথায়? তুমি কি এখন ঢাকায়, না বরিশাল, না মঠবাড়িয়া, না খেপুপাড়া? একটু বলবা। তোমার তো অনেক জায়গায় যাইতে হয় সিনেমা যখন রিলিজ হয়, এতগুলো হলের মালিক তুমি। আমি এই কুরবানি শেষ করে বেলা 4টার দিকে হঠাৎ করে গাড়ি নিয়ে রওনা দিলাম। এই কারণে রওনা দিলাম যে তুফান ছবির যে আনন্দটা, সে আনন্দটা ভোগ করা, মানে নিজের মধ্যে আনন্দ আনার জন্য এবং ভোগ করার জন্য আমি আমার মঠবেড়া সিনেমারে চলে আসছি। এসে যে সেলটা দেখলাম আমি আসলে আনন্দিত। কিরকম বুঝায় বলো? মনে আছে কিনা জানি না, আমি বলি আপনাকে, মনে আছে এর আগে সাক্ষাৎকারে বলেছিলাম, জানি না কে কি বলেছে, আমি বলেছিলাম যে শাকিব খানের ছবি, এই ছবি সুপার ডুপার হিট হবে, সব রেকর্ড ভঙ্গ করবে। আসলে আমার সিনেমা হল জীবনে সবচেয়ে রেকর্ড ভঙ্গ সেল, এবং ঈদের পরের দিন আমার হলে অর্ধেক সেল চলে আসে। এই প্রথম আমার হলে প্রথম দিন যে সেল, পরের দিন তার থেকে বেশি সেল। তার মানে আমি একটু পরিষ্কার হই। তার মানে তুমি বলতে চাচ্ছ আগের ঈদগুলাতে প্রথম দিন যা সেল করছি পরের দিন অর্ধেকে নেমে যেত, এইটা প্রথম দিন যা সেল করছি তার পরের দিন তার ডাবল হয়ে গেছে। এটা 30 বছরের রেকর্ড। আচ্ছা আচ্ছা। এবং আমি এত আনন্দিত, মানে আমি কি বলবো, আমি ওই যে সাক্ষাৎকারে বলছিলাম, ভাবলাম যে আমি বোধহয় ভুল বলছি। আসলে ভুল না, আমি আসলে সঠিক কথাটা বলেছি। আমি ওইটা বললাম তো। হ্যাঁ বলো। এবং আপনি আরো আপনি জানি না ওখানে বসে খবর নিয়েছেন কিনা জানি না, 3 দিনে মনিহারের সেল 13 লক্ষ টাকা, ইতিহাস রেকর্ড। ময়মনসিংহ বাম্পার, সিলেট বাম্পার, চন্দ্রিমা বাম্পার, সাভার সেনা বাম্পার, সব হলে বীরতমার চেয়ে বেশি সেল। জয়দেবপুর বাম্পার কইলে না, জয়দেবপুরে 2 হল লাগাইছে, বর্ষা আর রফিক পাশাপাশি। বাম্পার, বর্ষা, মানে আমি কয়েকটা বলে সবগুলি বুঝিয়ে দিলাম। না আমি কিন্তু
হ্যাঁ বলো। এবং যেখানে যে যে হল মালিক যে যে ছবি টাকা দিয়ে নিয়েছে, আমি খুব আনন্দিত এবং খুব চিন্তিত ছিলাম সাক্ষাৎকার দিয়ে ভুল করলাম কিনা। প্রতিটা হলের আমি আশা করি 3 দিনের টাকা উঠে গেছে। হ্যাঁ, যেমন বর্ষায় আমাকে বাদল বলছে সে 6.5 লক্ষ টাকা বিক্রি করছে 3 দিনে, তার রেন্টাল হলো 5 লক্ষ টাকা এমজি। এই কারণে বললাম কথাটা, যে অনেকে ভয় পেয়েছিল যে এত বড় এত রেন্টাল, বাংলাদেশের ইতিহাসে এত রেন্টাল কেউ দেয়নি। সেই রেন্টাল 3 দিনে উঠে গেছে। তার মানে আপনি ইমাজিন করতে পারেন যে ছবিটা কত বড় সুপারহিট। রাইট। তবে কিছু লোক তো বলতেছে 3 দিন পরে এটা শুয়ে যাবে, কিছু ফিল্মের লোক যদি বলতেছে 3 দিন দেখেন না, 3 দিন পরে এটার খুঁজে পাবেন না। আচ্ছা, আপনার কথা বলতে গেলে আমার কথা একটু শুনতে হবে। আপনি বলেন বলেন। কিছু লোক এর আগে সাক্ষাৎকারে বলেছিলাম, কিছু লোক বোকার রাজ্যে বাস করে। তারা আমার সাক্ষাৎকারটা শুনেছে কিনা জানি না, যদি শুনে থাকে তাহলে আবারও তারা বোকার রাজ্যে বাস করছে। তার মানে ইউটিউবে আমি একটি সাক্ষাৎকার দেখলাম দেলোয়ার জাহান ঝন্টুর। দেলোয়ার জাহান ঝন্টু আসলে লোকটার বয়স হয়ে গেছে মনে হয়, তাকে মেন্টাল পাবনায় ভর্তি করতে হবে। কারণ সে বলছিল সাকিবের ছবি নিয়ে কথা বলতে চাই না, এটা না ওটা, এটা না ওটা। এবং তার সাথে বলেছিল কিছু সাংবাদিককে হেয় করে যে আপনারা টাকার বিনিময়ে এসব কথা বলছেন। কিন্তু আমি তো জানি দেলোয়ার জাহান ঝন্টু সাহেব আমার সিনিয়র, আমি তাকে চাচা ডাকি, আব্বা ডাকি। আমি জানি আজকে 1-2 বছর ধরে কেউ যদি 5,000 10,000 টাকা দেয় তাহলে সে তার জন্য গুনগান গাইতে গাইতে শুয়ে পড়ে। অতএব আমার যেন কেন মনে হচ্ছে ইকবাল সাহেবের একটা ছবি রিলিজ হয়েছে, সেখান থেকে হয়তো বা ঈদ খরচ পেয়েছে, এজন্য সে এত গুনগান গাচ্ছে। তবে আমার মতে তাকে আমি রিকোয়েস্ট করবো, যদি আমার সাক্ষাৎকার শুনে, আপনি অনেক বয়স হয়ে গেছে, আপনি এখানে কথা ডিসব্যালেন্স, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঘরে থাকেন, এইসব সাক্ষাৎকার বন্ধ করে দেন। 2-4-5,000 10,000 নিয়ে এইসব সাক্ষাৎকার দিলে, আপনি তো একটা স্টার ছিলেন, স্টার আছেন, আপনি কেন এত মানুষের কাছে হেয় হচ্ছেন? আপনাকে মানুষ এখন নিয়ে হাসে, বলে একটা পাগল। আপনাকে আমি চাচা হিসেবে রিকোয়েস্ট করবো, মুরব্বী হিসেবে রিকোয়েস্ট করবো, একটা দেলোয়ার জাহান ঝন্টু একটা ব্র্যান্ড, আপনি এখানে ব্র্যান্ড না প্রাণ বলে, ব্র্যান্ড বলে না প্রাণ বলে। কারণ আপনি নিজের ব্যবহারে আপনি অনেক নিচু হয়ে গেছেন। তো বেশি কিছু বলবো না ঝন্টু সাহেব, আমার চাচা, আপনি এইসব কথা বন্ধ করে দেন। তবে আরেকটা জিনিস বলতে হয়, একটি সাক্ষাৎকারে আমার ছোট ভাই ইকবাল হঠাৎ করে এসে বলল, এই কোন সাংবাদিক কি বলছে? তো ইকবাল সাহেবকে বলবো, সাংবাদিকদের সামনে বা ইউটিউবের সামনে এই ধরনের কথা বলে আপনাকে বেয়াদব বলবে, আপনার ছবির ক্ষতি হবে, আপনার নিজের ক্ষতি হবে। মানুষের সাথে ভদ্রভাবে ব্যবহার করেন, পোলাইটলি থাকেন। আপনি একজন ডাইরেক্টর, আপনি একজন প্রযোজক, আপনি একটা ফিল্ম ক্লাবের সেক্রেটারি, আপনি আমাদের প্রযোজক সমিতির নেতা ছিলেন, আপনি আমার খুব কাছের আদরের ছোট ভাই। মানুষ এসব কথা বললে আমার কাছে দুঃখ লাগে, হাসি পায়। তো আপনি মানুষের কাছে হাসির পাত্র হয়েন না, কোন ছবির সম্বন্ধে সমালোচনা করেন না। কারণ আমি জানি আপনার ছবি চলছে না, কারণ আপনি কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশে অনলি ওয়ান হিরো, অনন্ত জলিল। তার মানে আমি সাক্ষাৎকারে বলেছিলাম শাকিব খান নাম্বার 1 শাকিব খান। তো আমার কথাটাই ঠিক হলো। তো আমি আপনাকে আবারও একটা কথা বলবো, আপনি অথবা অনন্ত জলিল সাহেবকে নিয়ে এত বড় কথা বলেছেন, একটি প্রডিউসার সাকিবকে নিয়ে যেরকম, সাকিবের ডেটের জন্য সাকিবকে নিয়ে যেরকম এত বিগ বাজেটের ছবি বানাচ্ছে, একটি ছবি অনন্ত জলিলকে নিয়ে এরকম প্রযোজকরা হুমড়ি খেয়ে তাকে দিয়ে একটা ছবি এত টাকার বাজেটে বানিয়ে দেখাতে বলেন, এবং সাকিবের মতন 2-4-5-10 বছরের এরকম একটা হিট ছবি দেন, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, অনন্ত জলিলও সুপার হিট হিরো। তো আমি সেদিনও বলেছিলাম সাকিব 100, অল সব হিরো 40-30-50। আবারও বললাম, আমার সাথে যদি চ্যালেঞ্জ করার ইচ্ছা থাকে তো আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, আমি আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।
আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা এইসব প্রসঙ্গ বাদ দিয়ে এখন আমরা তুফানে আসি, তুফানের প্রসঙ্গে আসি। তোমার কি মনে তুফান হয়? তুফান 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 আমি বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, আপনার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে, আপনি বিরক্ত হয়ে যাবেন। তুফানের কোনো অল্টারনেট নেই বাংলাদেশে। তুফান যদি বোম্বে ছবিটি রিলিজ করে তারপরে বলবো বোম্বে তুফান, হলিউডে রিলিজ করবে বলবো তুফান, পৃথিবীর যে কোনো দেশে রিলিজ করবে বলবো তুফান। তুফান কেন বলবো? তুফান যে সেল, যে সুপারহিট, ভাই বলে প্রকাশ করতে পারবো না, আমি ভাষা হারিয়ে ফেলছি। তুমি সাকিবের বন্ধু বলে কি একটু বেশি বেশি বলতেছো নাকি আবার? সাকিব আমার বন্ধু না, সাকিব আমার ছোট ভাই কাম বন্ধু। সাকিবের অভিনয় আমি কোন ছবি একবারে দেখি না, আমার নিজের মঠবেড়া সিনেমা হলে আমি নিজে বসে কালকে দেখেছি, আজকে দেখেছি, একবার দেখলে দুইবার দেখতে মন চায়। আমি আমার হলের একটা সাক্ষাৎকার আপনাদেরকে দিয়েছি, পাবলিক যখন বেড়ে তখন বলতেছে কালকে আবার আসবো, প্রয়োজনে 500 টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখবো। সাকিবের এই প্রশংসা এই কারণে করতেছি, সাকিবের অভিনয়, সাকিবের যোগ্যতা এবং ছবির রিপোর্ট দেখে কথা বলতেছি। আমি আবারও বলছি, আমি কারো চামচামি করি না, যেটা সত্য সেটা সত্য বলি, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলি। তোমার বাকি হলগুলা কেমন? আমি বলি যারা সাকিবকে নিয়ে এত আজে বাজে কথা বলতে, তাদেরকে বলবো আপনারা ফিরে আসেন, যেটা সত্য সত্য বলেন। সাকিবের ছবি সুপারহিট আপনাদের মুখ দিয়ে বলেন। আমি ফিল্ম অনেক বছর, বেদে মে জ্যোৎস্না হিট হয়েছিল আস্তে আস্তে, আর সাকিবেরটা এমন ভাবে হিট হয়েছে স্টার্টিং থেকে হিট। এবং আমি আরেকটা বলি, আরো যে হোলগুলি আছে বাংলাদেশে, আপনি হয়তো অনেক খবর জানেন না, আমি সবার সাথে কথা বলি অল ওভার। অনেক সময় এই ছবি কোন হলে ভালো যাচ্ছে, কোন হলে খারাপ যাচ্ছে, কিন্তু এই ছবি অল ওভার হিট। আমি খবর পাইছি, রাইট। তাহলে আপনি আমাকে কেন প্রশ্ন করলেন? আপনি যখন খবর পেয়ে গেছেন। এটা তো আমার শুনেন আমাকে শেষ করতে দেন। আমি যদি কোনো কিছু বলি সেটা যতটুকু বিশ্বাসযোগ্য হবে, আমি যদি কোনো হল মালিকের সাক্ষাৎকার নেই, আপনি কিন্তু এখন হল মালিক, আপনি লিটন হাসমি প্রযোজক সমিতির এক্স নেতাও না এখন, আপনি ফিল্ম ক্লাবের প্রেসিডেন্টও না এখন, আপনি আর্টিস্ট লিটন হাসমি না, আপনি একজন সিনেমা হলের মালিক হিসাবে সাক্ষাৎকার দিচ্ছেন। তো আপনাদের কথা বেশি বিশ্বাস করে, এর জন্য আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? এখন বলেন। আমি একটা সুন্দর কথা বলি, এটা একটা প্রবাদ, আকাশে চাঁদ উঠলে কেউ ঢেকে রাখতে পারে না, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। তো কিছুক্ষণ আগে কিছু গুনগুন শুনলাম, আমাদের আদনান সাহেব একটা কথা বলেছে, সাকিব আসলে সুপারহিট, অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, সাকিবের ছবি হিট সবাই জানে। কিন্তু কিছু কিছু লোক জেলাসি করে বলতে গিয়েও থেমে যায়, মুখে আটকায়। তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই যেটা সত্য সেটা বলে। অনেকের ছবি ঈদের রিলিজ হয়েছে, কেউ 100 চলে, কেউ 200 চলে, কেউ ছবি নামিয়ে দিচ্ছে। সাকিবের ছবি কিন্তু আরো 1 মাস চলবে। রায়ান রাফি বলেছিল যে আমার ছবি 1 মাস চলবে। আসলে রায়ান রাফি যে একজন ডাইরেক্টর, সে হলিউডের ডাইরেক্টর, সে বোম্বের ডাইরেক্টর, সে চেন্নাইয়ের ডাইরেক্টর, সেটা প্রমাণ করে দিয়েছে এই ছবিতে। রাইট রাইট। এবং সাকিব যে অরিজিনাল একজন অভিনেতা, সেদিন বলেছিলাম সাকিবের 5টা আঙ্গুল সমান। এবং আরেকটা কথা বলেছিলাম, বোম্বে যদি ও জন্ম নিত তাহলে 4টা হিরোর নাম নিতে হলে ওর নাম নিতে হবে। আসলে বোম্বের থেকে অনেকে, চেন্নাইয়ের থেকে অনেকে অনেক হিরোর সাক্ষাৎকার দিচ্ছে, আপনি ইউটিউবে ঢুকে দেখবেন যে আসলে একটা সুপারস্টার হিরো, আসলে সে অভিনয় করেছে। আপনি চ্যানেলে ঢুকে দেখেন, বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন মানুষের কমেন্টস করতেছে, আসলে এই ছবিটা তো বোম্বের ছবি দেখলাম, এই ছবিটা তো হলিউডের ছবি দেখলাম। না আমি দেখছি, কারণ আমি বাড়িয়ে বললে মানুষে হাসবে, আর যারা সাকিবের বদনাম করতেছে তারা হাসে, তারা বিভিন্ন ভাবে কমেন্টস করে যে অমুকে বোকা, অমুকে টাকলু, অমুকে অমুক।
আর আমার সাক্ষাৎকারে মানুষে বলে লিটন ভাই আপনি সত্যি কথা বলেছেন। রাইট। কারণ আপনাকে আগেও বলেছি আমি সত্য কথায় আমি কাউকে ছাড়ি না। কারেক্ট। এবং আমি কোনো চামচামি পছন্দ করি না, কারণ আমার হারানোর কিছু নাই। আমার বাবা অনেক টাকার মালিক, আমিও টালিক, আমার কোনো পাওয়ার ইচ্ছে নেই। অনেকে চেষ্টা করে পাওয়ার ইচ্ছে, নেওয়ার ইচ্ছায়। আমার কোনো পিছুটান নাই। আমি আমার নিজের যোগ্যতায় চলি, নিজের অর্থায়নে চলি। গুড। সাকিব আমার খুব আদরের ভাই, রায়হান রাফিও খুব আদরের ভাই, প্রযোজক আরো ভালো লোক। এই ছবিটা যে তারা এই অল্প সময় এই ছবি বানাইছে আমি বিশ্বাস করিনি। আমার সেন্সের বাইরে যে না কোনো মতে হয়তো বানাইছে, আমি সেদিন বলে হয়তো ভুল করছি, ছবি সুপারহিট হবে। কিন্তু ছবি দেখার পরে পাবলিক, আপনাকে আমি একটা আমার হলের একটা হল থেকে লোক বেরোচ্ছে, আমি একটা ভিডিও দিয়েছি, আপনি দেখেন পাবলিক কিভাবে খালি গায়ে গরমের মধ্যে, কেউ একটা লোক বের হয়নি, গরমের মধ্যে ঘেমে গেঞ্জি চিপড়াতে চিপড়াতে বেরোচ্ছে এবং বলছে টাকা উসুল, অস্থির। শাকিব খানের এই অভিনয় আমরা আগেও দেখিনি। এর অবদান কি জানেন? রায়হান রাফি, সে ভালো টেকনিশিয়ান, ভালো কাজ করেছে, ওই তাকে হেল্প করেছে সাকিব। সাকিবে আসলে অনেকদিন পর সাকিবের একটা সুন্দর রূপ দেখা গিয়েছে, যেরকম সুন্দর সেরকম এগ্রেসিভ। গুড। অল ওভার গুড। ওকে। 100-120। ওকে, থ্যাংক ইউ। তাহলে লিটন হাশমি, আমরা তাহলে এই অনেকে যে বলছে 3 দিন পরে সেল থাকবে না, 3 দিন চলে গেল, আমরা তাহলে 1 সপ্তাহ পর আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? অবশ্যই 1 সপ্তাহ পর কথা বলবেন। এবং আমি আরো বলি, এই 1 সপ্তাহ রিপোর্ট আমি প্রতিদিন আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। তখন আপনি আমাকে কি বলবেন না, লিটন তোমার সাক্ষাৎকার নিতে তো আমার ভয় পাচ্ছে, তুমি যে রিপোর্ট দিছো আসলে তুমি প্রথম থেকে সত্য কথা বলে গেছো। না, এটা আমি প্রথমেই বলে দিছি যে তোমার মানে অ্যাজাম্পশন ইজ রাইট, এটা তো প্রমাণিত হয়ে গেছে। তো আজকে অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমাও। বাবার বিজনেস ধরে আসছি তো অনেক বছর এই ফিল্মে, অনেক সিনেমা হল আমার সেই অভিজ্ঞতায় আমি বললাম রাইট যে আসলে তুফান। ওকে, থ্যাংক ইউ। সাকিব সুপারস্টার হিরো, সাথে আমি আজকে সাকিবকে বলে দিলাম নাম্বার 1 সাকিব খান তুফান। থ্যাংক ইউ। এবং সাকিবের দমটা আসতেছে, আমার যেন কেন মনে হয় তুফানকে ওভারটেক করবে দরদ। গুড, আমরা তাই চাই। আমি সাকিব যদি সাক্ষাৎকার শুনে সাকিবকে বলবো, সাকিব তুমি তুফানকে ওভারটেক করবে দরদকে ওভারটেক করবে তোমার নেক্সট ছবি। এবং এই ছবিগুলি রিলিজ হওয়ার পর যারা তোমার সম্বন্ধে আলোচনা করে তাদের মুখে যেন চুনকালি পড়ে। আর কিছু বলবো না। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।